হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে মনিটারি পলিসি। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক। অর্থাৎ এই মনিটারি পলিসিটা ভালো করে বোঝার পর আমরা বুঝতে পারবো যে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, আরবিআই এর গভর্নর বোম্বে অফিসে বসে কিভাবে সমগ্র দেশের মুদ্রাস্ফীতিটাকে রোধ করতে পারেন, অর্থাৎ বাড়াতে পারেন বা কমাতে পারেন। তো খুব মজার জিনিস। তো আর দেরি না করে চলো এবার স্টার্ট করা যাক। তো দেখো, মনিটারি পলিসির আমি এখানে দুটো ডেফিনেশন লিখেছি, কিন্তু ডেফিনেশনের জায়গায় থাক, আমরা জিনিসটা তো কনসেপ্টটা বুঝবো। ওকে, তো মনিটারি পলিসি হচ্ছে আর কিছুই না, আরবিআই এই পলিসির সাহায্যে কিছু কিছু টুলস ব্যবহার করে এবং সেই টুলসগুলোর দরুন আরবিআই সমগ্র ভারতবর্ষে কিভাবে ইনফ্লেশন রোধ করা যায় সেটা ঠিক করে। ইনফ্লেশন এরপর কিভাবে রোধ করা যাবে না, বাজারে কিভাবে মানি সাপ্লাই তো আরবিআই করে, এবার মানি সাপ্লাইটা বাজারে কিভাবে সাপ্লাইটা কন্ট্রোল করা যায় সেটা থ্রু আমার এই মনিটারি পলিসির মাধ্যমে সেই ক্রেডিট অফ মানি ইনটু দ্য মার্কেট সেটা কন্ট্রোল করে আরবিআই মুদ্রাস্ফীতিটা রোধ করে। এবং জেনারেলি এই মনিটারি পলিসির অনেকগুলো কাজ আছে, তার মধ্যে ইনফ্লেশনটা রোধ করা, ইনফ্লেশন যেমন রোধ করা তেমন ইনফ্লেশনটা অনেক সময় বাড়ানোরও দরকার পড়ে, সেটার জন্য আরবিআই এই নীতিটা গ্রহণ করে। এবং তার সাথে সাথে সাস্টেনেবল যে ইকোনমিক গ্রোথটা সেটাও এই মনিটারি পলিসির মাধ্যমে অ্যাচিভ করা পসিবল হয়। তো দেখো, তাহলে মনিটারি পলিসি যদি বলে কি না, মনিটারি পলিসি আর কিছুই না, মনিটারি পলিসি হচ্ছে একটা পলিসি বা একটা সেট অফ অ্যাকশনস যেটা আরবিআই কি জন্য ইউজ করে, ওভারঅল মানি সাপ্লাই অফ ইনটু দ্য মার্কেট। আর একটা কান্ট্রি, একটা দেশের মধ্যে ওভারঅল যে মানি সাপ্লাই সেটাকে কন্ট্রোল করে এবং সাথে সাথে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ কিভাবে অ্যাচিভ করা যায় সেটা ঠিক করা হয়। এরপর আমি বলছি যে এখানে আরবিআই যে মনিটারি পলিসি সেটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কন্ট্রাকশনারি আর একটা হচ্ছে এক্সপেনশনারি। দেখো, কন্ট্রাক্ট মানে কি, সংকোচন করা, অর্থাৎ তো কমাবে, আর এক্সপেন্ড মানে বিস্তার করা, প্রসারিত করা। তাহলে কন্ট্রাকশনারি পলিসি সেটা যেটা কি করবে না, ইন্টারেস্ট রেটটাকে বাড়াবে। যেই মাত্র ইন্টারেস্ট রেটটাকে বাড়াবে এবং বাজারে মানি সাপ্লাইটাকে লিমিট করে দেবে, একটা লিমিট দিয়ে দেবে, তখন কি হবে না, যে গ্রোথ হচ্ছিল গ্রোথটা আমার স্লো হবে। গ্রোথটা স্লো হলে কি হবে, ইনফ্লেশন কমবে। কেন ইনফ্লেশন কমবে? দেখো, যদি বাজারে মানি সাপ্লাই কমে যায় এবং ইন্টারেস্ট রেটটা যদি খুব হাই করে, তাহলে সাধারণ মানুষের হাতে টাকার পরিমাণ কমে যাবে। সাধারণ মানুষের হাতে টাকার পরিমাণ যদি কমে যায়, তাহলে সাধারণ মানুষের ডিমান্ড কমে যাবে। হাতে টাকা নেই, তাহলে আমি ডিমান্ড করে কি করব? তার ফলে কি হবে না, পারচেজিং পাওয়ার যেটা, সেই পারচেজিং পাওয়ারটা কমে যাবে। তার ফলে পারচেজিং পাওয়ার কমে যাওয়ার ফলে জিনিসপত্র মানুষ আর কিনতে পারবে না, তার ফলে জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি কমতে বাধ্য। কিভাবে কমবে সেগুলো পরের যে কনসেপ্টগুলো আছে সেগুলো আগে আমরা ভালো করে বুঝে নিই, তারপর ডিটেলসে আমরা বুঝবো, ঠিক আছে? তাহলে আজকে জাস্ট এইটুকু বুঝে নিলাম যে কন্ট্রাকশনারি এবং এক্সপেন্সারিটা কি। এবারে এক্সপেন্সারি হচ্ছে কি, যখন অর্থনৈতিক মন্দা দেখা দেয়, ঠিক আছে, যখন মন্দা দেখা দেয়, বাজারের অবস্থা খুব খারাপ থাকে, তখন আরবিআই কি করে, ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে দেয়। এবার দেখো, ইন্টারেস্ট রেটটাকে যদি কমায়, তার ফলে সাধারণ মানুষের হাতে বেশি পরিমাণ টাকা আসছে। এবারে ইন্টারেস্ট রেটটা কমালে কিভাবে সাধারণ মানুষের হাতে বেশি টাকা আসছে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। মানে তার আগে অনেকগুলো টপিক আছে, সেগুলো একটু জেনে নিই, ঠিক আছে? এরপর দেখো, সাধারণ মানুষের হাতে যদি বেশি টাকা আসে, তাহলে সাধারণ মানুষের পারচেজিং পাওয়ারটা বাড়বে। তাহলে পারচেজিং পাওয়ারটা যেই মাত্র বাড়বে, তখন সাধারণ মানুষ বেশি করে জিনিসপত্র কিনবে, বেশি করে ডিমান্ড করবে। তার ফলে কি হবে, বাজারের স্থিতিশীলতা বজায় থাকবে। আশা করি বোঝাতে পারলাম হোয়াট ইজ মনিটারি পলিসি অ্যান্ড হোয়াট আর দ্য টু টাইপস অফ মনিটারি পলিসি। এরপর এই মনিটারি পলিসিটাকে কন্ট্রোল করার জন্য বা ইনফ্লেশনটাকে ঠিকঠাক করার জন্য আরবিআই দুই ধরনের না, আরবিআই বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকে, যার মধ্যে সেই টুলসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে? আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল। তার মধ্যে শুধুমাত্র দেখো, কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে আছে ব্যাংক রেট আছে, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি আছে, ওপেন মার্কেট অপারেশন আছে, রিজার্ভ রিকোয়ারমেন্ট, যার মধ্যে ক্যাশ রিজার্ভ রেশিও,
স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও আছে। আজকে আমরা শুধুমাত্র ব্যাংক রেটটা পড়বো, নেক্সট ভিডিওতে আমরা বাকি টপিকগুলো আলোচনা করব। তাহলে ব্যাংক রেট, হোয়াট ইজ ব্যাংক রেট? দেখো ব্যাংক রেটের ডেফিনেশন তো আছেই একটা, কিন্তু আমরা বুঝবো, কনসেপচুয়ালি বুঝবো ব্যাংক রেট কি। দেখো এই যে ভারতবর্ষের যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, দেখো এখন 1991 সালে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের পর ভারতবর্ষে অনেক প্রাইভেট ব্যাংকের সংখ্যাও এখন অনেক বেশি, কিন্তু আরবিআই ডিরেক্টলি কখনো প্রাইভেট ব্যাংকে লোন দেয় না। আরবিআই ডিরেক্টলি কখনোই প্রাইভেট ব্যাংকে কি দেয় না, আরবিআই কখনো প্রাইভেট ব্যাংকে লোন দেয় না, ঠিক আছে? তাহলে আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোন দেয়। এরপর ধরো এই যে শিডিউল কমার্শিয়াল ব্যাংক আছে, তাদের তো কোনো সময় মানির ক্রাইসিস দেখা দেয়, ঠিক আছে? তো আমরা আরবিআই পড়ার সময় পড়েছিলাম যে লাস্ট ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট, তাই তো? মানে এই ব্যাংকগুলোর যাবতীয় সমস্যার শেষ ভরসার জায়গা, যে কে টাকা দেবেই আমাকে, আরবিআই। তাহলে আরবিআই এর কাছে টাকা নেবে। এরপর দেখো আরবিআই বলবে আমি তো টাকা দেবো, কিন্তু তার এগেনস্টে আমার একটা ইন্টারেস্ট চাই, ঠিক আছে? তো ইন্টারেস্ট চাই, তো এই ব্যাংকগুলো বলবে ঠিক আছে ইন্টারেস্ট দেবো। তো তখন আরবিআই লং টার্মের জন্য, এই ব্যাংক রেটটা হচ্ছে লং টার্ম, অর্থাৎ 3 বছর, 2.5 বছর, 2 বছর, 3 বছরের জন্য এই রেটটা দেয়, মানে এই রেটে ধার দেয়। এরপর হচ্ছে এই ব্যাংক রেটের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে কি, দেখো তুমি ধরো তোমার বাড়িটা আমার কাছে বন্ধক দেবে, তাই তো? তো বন্ধক দেবে, আমি তোমাকে 50,000 টাকা দেবো, তুমি মুখে বললে যে আমি আমার বাড়িটা তোমার কাছে বন্ধক রইলো, এটা তো আমি মানবো না। তোমাকে বাড়ির যে সিকিউরিটি পেপারগুলো আছে, তোমার ল্যান্ড ক্রেডেন্সিয়ালস যেগুলো আছে, সেগুলো তুমি আমার কাছে বন্ধক দেবে, তার বদলে তো আমি টাকা দেবো। তোমার বাড়ির দলিল সেগুলো তো আমার কাছে থাকবে, ঠিক আছে? তো সেই মতো আরবিআইও যখন রেপো রেট, রিভার্স রেপো রেট পড়বো, বুঝতে পারবো আরবিআই যে এই ব্যাংকগুলোকে ধার দেয় না, তার এগেনস্টে আরবিআই সিকিউরিটি পেপার ডিমান্ড করে। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই ব্যাংক রেটের ক্ষেত্রে কিন্তু আরবিআই উইদাউট কোনো সিকিউরিটি পেপার এই ব্যাংকগুলোকে টাকা ধার দেয়। তাহলে দেখো ব্যাংক রেট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট হুইচ প্রোভাইডেড বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টু দ্য শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক ফর লং টার্ম, বেশি সময়ের জন্য দেয়, উইদাউট এনি অ্যাপ্রুভড সিকিউরিটি। এবার সিকিউরিটি পেপার ট্রেজারি বিল হতে পারে, কেস ম্যানেজমেন্ট বিল হতে পারে, কোনো লাইসেন্স হতে পারে ব্যাংকের। তো এই প্রত্যেকটা বিল আমরা নেক্সট ভিডিওতে পরপর আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন প্রেজেন্ট ব্যাংক রেট যেটা চলছে 7 ফেব্রুয়ারি 2023, আমি ভিডিওটা যেদিন বানাচ্ছি সেটা হচ্ছে 6.50%। কেন এই ডেট মেনশন করে দিলাম? কারণ এইগুলো ভ্যারি করে, এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সেই জন্য ডেট মেনশন করে দিলাম যে প্রেজেন্টে ব্যাংক রেট আমার চলছে 6.50%। ওকে, আশা করি বোঝাতে পারলাম। পরের দিন আমরা ওই লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। থ্যাংক ইউ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে মনিটারি পলিসি। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক। অর্থাৎ এই মনিটারি পলিসিটা ভালো করে বোঝার পর আমরা বুঝতে পারবো যে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, আরবিআই এর গভর্নর বোম্বে অফিসে বসে কিভাবে সমগ্র দেশের মুদ্রাস্ফীতিটাকে রোধ করতে পারেন, অর্থাৎ বাড়াতে পারেন বা কমাতে পারেন। তো খুব মজার জিনিস। তো আর দেরি না করে চলো এবার স্টার্ট করা যাক। তো দেখো মনিটারি পলিসির আমি এখানে দুটো ডেফিনেশন লিখেছি, কিন্তু ডেফিনেশনের জায়গায় থাক, আমরা জিনিসটা তো কনসেপ্টটা বুঝবো। ওকে, তো মনিটারি পলিসি হচ্ছে আর কিছুই না, আরবিআই এই পলিসির সাহায্যে কিছু কিছু টুলস ব্যবহার করে এবং সেই টুলসগুলোর দরুন আরবিআই সমগ্র ভারতবর্ষে কিভাবে ইনফ্লেশন রোধ করা যায় সেটা ঠিক করে। ইনফ্লেশন এরপর কিভাবে রোধ করা যাবে না, বাজারে কিভাবে মানি সাপ্লাই তো আরবিআই করে, এবার মানি সাপ্লাইটা বাজারে কিভাবে সাপ্লাইটা কন্ট্রোল করা যায় সেটা থ্রু আমার এই মনিটারি পলিসির মাধ্যমে সেই ক্রেডিট অফ মানি ইনটু দ্য মার্কেট সেটা কন্ট্রোল করে আরবিআই মুদ্রাস্ফীতিটা রোধ করে। এবং জেনারেলি এই মনিটারি পলিসির অনেকগুলো কাজ আছে, তার মধ্যে ইনফ্লেশনটা রোধ করা, ইনফ্লেশন যেমন রোধ করা তেমন ইনফ্লেশনটা অনেক সময় বাড়ানোরও দরকার পড়ে, সেটার জন্য আরবিআই এই নীতিটা গ্রহণ করে। এবং তার সাথে সাথে ইকোনমিক সাস্টেনেবল যে ইকোনমিক গ্রোথটা সেটাও এই মনিটারি পলিসির মাধ্যমে অ্যাচিভ করা পসিবল হয়। তো দেখো তাহলে মনিটারি পলিসি যদি বলে কি না, মনিটারি পলিসি আর কিছুই না, মনিটারি পলিসি হচ্ছে একটা পলিসি বা একটা সেট অফ অ্যাকশনস যেটা আরবিআই কি জন্য ইউজ করে, ওভারঅল মানি সাপ্লাই অফ ইনটু দ্য মার্কেট,
আর একটা কান্ট্রি, একটা দেশের মধ্যে ওভারঅল যে মানি সাপ্লাই সেটাকে কন্ট্রোল করে, এবং সাথে সাথে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ কিভাবে অ্যাচিভ করা যায় সেটা ঠিক করা হবে। এরপর আমি বলছি যে এখানে আরবিআই যে মনিটারি পলিসি সেটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কন্ট্রাকশনারি আর একটা হচ্ছে এক্সপেনশনারি। দেখো কন্ট্রাক্ট মানে কি, সংকোচন করা, অর্থাৎ কমাবে, আর এক্সপেনশনারি এক্সপেন্ড মানে বিস্তার করা, প্রসারিত করা। তাহলে কন্ট্রাকশনারি পলিসি সেটা যেটা কি করবে না, ইন্টারেস্ট রেটটাকে বাড়াবে। যেই মাত্র ইন্টারেস্ট রেটটাকে বাড়াবে এবং বাজারে মানি সাপ্লাইটাকে লিমিট করে দেবে, একটা লিমিট দিয়ে দেবে, তখন কি হবে না, তখন কি হবে, যে গ্রোথ হচ্ছিল গ্রোথটা আমার স্লো হবে। গ্রোথটা স্লো হলে কি হবে, ইনফ্লেশন কমবে। কেন ইনফ্লেশন কমবে, দেখো যদি বাজারে মানি সাপ্লাই কমে যায় এবং ইন্টারেস্ট রেটটা যদি খুব হাই করে, তাহলে সাধারণ মানুষের হাতে টাকার পরিমাণ কমে যাবে। সাধারণ মানুষের হাতে টাকার পরিমাণ যদি কমে যায়, তাহলে সাধারণ মানুষের ডিমান্ড কমে যাবে। হাতে টাকা নেই, তাহলে আমি ডিমান্ড করে কি করব? তার ফলে কি হবে না, পারচেজিং পাওয়ার যেটা, সেই পারচেজিং পাওয়ারটা কমে যাবে। তার ফলে পারচেজিং পাওয়ার কমে যাওয়ার ফলে জিনিসপত্র মানুষ আর কিনতে পারবে না। তার ফলে জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি কমতে বাধ্য। কিভাবে কমবে সেগুলো পরের যে কনসেপ্টগুলো আছে সেগুলো আগে আমরা ভালো করে বুঝে নিই, তারপর ডিটেলসে আমরা বুঝবো, ঠিক আছে? তাহলে আজকে জাস্ট এইটুকু বুঝে নিলাম যে কন্ট্রাকশনারি এবং এক্সপেনসারিটা কি। এবারে এক্সপেনসারি হচ্ছে কি, যখন অর্থনৈতিক মন্দা দেখা দেয়, ঠিক আছে, যখন মন্দা দেখা দেয়, বাজারের অবস্থা খুব খারাপ থাকে, তখন আরবিআই কি করে, ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে দেয়। এবার দেখো ইন্টারেস্ট রেটটাকে যদি কমায়, তার ফলে সাধারণ মানুষের হাতে বেশি পরিমাণ টাকা আসছে। এবারে ইন্টারেস্ট রেটটা কমালে কিভাবে সাধারণ মানুষের হাতে বেশি টাকা আসছে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। মানে তার আগে অনেকগুলো টপিক আছে, সেগুলো একটু জেনে নিই, ঠিক আছে? এরপর দেখো সাধারণ মানুষের হাতে যদি বেশি টাকা আসে, তাহলে সাধারণ মানুষের পারচেজিং পাওয়ারটা বাড়বে। তাহলে পারচেজিং পাওয়ারটা যেই মাত্র বাড়বে, তখন সাধারণ মানুষ বেশি করে জিনিসপত্র কিনবে, বেশি করে ডিমান্ড করবে। তার ফলে কি হবে, বাজারের স্থিতিশীলতা বজায় থাকবে। আশা করি বোঝাতে পারলাম হোয়াট ইজ মনিটারি পলিসি অ্যান্ড হোয়াট আর দ্য টু টাইপস অফ মনিটারি পলিসি। এরপর এই মনিটারি পলিসিটাকে কন্ট্রোল করার জন্য বা ইনফ্লেশনটাকে ঠিকঠাক করার জন্য আরবিআই দুই ধরনের না, আরবিআই বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকে, যার মধ্যে সেই টুলসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্টস, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে? আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল। তার মধ্যে শুধুমাত্র দেখো কোয়ান্টিটেটিভ ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে আছে ব্যাংক রেট আছে, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি আছে, ওপেন মার্কেট অপারেশন আছে, রিজার্ভ রিকোয়ারমেন্ট, যার মধ্যে ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও আছে। আজকে আমরা শুধুমাত্র ব্যাংক রেটটা পড়বো, নেক্সট ভিডিওতে আমরা বাকি টপিকগুলো আলোচনা করব। তাহলে ব্যাংক রেট, হোয়াট ইজ ব্যাংক রেট? দেখো ব্যাংক রেটের ডেফিনেশন তো আছেই একটা, কিন্তু আমরা বুঝবো, কনসেপচুয়ালি বুঝবো ব্যাংক রেট কি। দেখো এই যে ভারতবর্ষের যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, দেখো এখন 1991 সালে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশনের পর ভারতবর্ষে অনেক প্রাইভেট ব্যাংকের সংখ্যাও এখন অনেক বেশি, কিন্তু আরবিআই ডিরেক্টলি কখনো প্রাইভেট ব্যাংকে লোন দেয় না। আরবিআই ডিরেক্টলি কখনোই প্রাইভেট ব্যাংকে কি দেয় না, আরবিআই কখনো প্রাইভেট ব্যাংকে লোন দেয় না, ঠিক আছে? তাহলে আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোন দেয়। এরপর ধরো এই যে শিডিউল কমার্শিয়াল ব্যাংক আছে, তাদের তো কোনো সময় মানির ক্রাইসিস দেখা দেয়, ঠিক আছে? তো আমরা আরবিআই পড়ার সময় পড়েছিলাম যে লাস্ট ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট, তাই তো? মানে এই ব্যাংকগুলোর যাবতীয় সমস্যার শেষ ভরসার জায়গা, যে কে টাকা দেবেই আমাকে, আরবিআই। তাহলে আরবিআই এর কাছে টাকা নেবে। এরপর দেখো আরবিআই বলবে আমি তো টাকা দেবো, কিন্তু তার এগেনস্টে আমার একটা ইন্টারেস্ট চাই, ঠিক আছে? তো ইন্টারেস্ট চাই, তো এই ব্যাংকগুলো বলবে ঠিক আছে ইন্টারেস্ট দেবো। তো তখন আরবিআই লং টার্মের জন্য, এই ব্যাংক রেটটা হচ্ছে লং টার্ম, অর্থাৎ 3 বছর, 2.5 বছর, 2 বছর, 3 বছরের জন্য এই রেটটা দেয়, মানে এই রেটে ধার দেয়। এরপর হচ্ছে এই ব্যাংক রেটের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে কি, দেখো তুমি ধরো তোমার বাড়িটা আমার কাছে বন্ধক দেবে, তাই তো? তো বন্ধক দেবে, আমি তোমাকে 50,000 টাকা দেবো, তুমি মুখে বললে যে আমি আমার বাড়িটা তোমার কাছে বন্ধক রইলো, এটা তো আমি মানবো না। তোমাকে বাড়ির যে সিকিউরিটি পেপারগুলো আছে, তোমার ল্যান্ড ক্রেডেন্সিয়ালস যেগুলো আছে, সেগুলো তুমি আমার কাছে বন্ধক দেবে, তার বদলে তো আমি টাকা দেবো। তোমার বাড়ির দলিল সেগুলো তো আমার কাছে থাকবে, ঠিক আছে?
তো সেই মতো আরবিআইও যখন রেপো রেট রিভার্স রেপো রেট পড়বো বুঝতে পারবো আরবিআই যে এই ব্যাঙ্কগুলোকে ধার দেয় না তার এগেনস্টে আরবিআই সিকিউরিটি পেপার ডিমান্ড করে। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই ব্যাংক রেটের ক্ষেত্রে কিন্তু আরবিআই উইদাউট কোনো সিকিউরিটি পেপার এই ব্যাংকগুলোকে টাকা ধার দেয়। তাহলে দেখো, ব্যাংক রেট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট হুইচ প্রোভাইডেড বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টু দ্য শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক ফর লং টার্ম, বেশি সময়ের জন্য দেয় উইদাউট এনি অ্যাপ্রুভড সিকিউরিটি। এবার সিকিউরিটি পেপার ট্রেজারি বিল হতে পারে, কেস ম্যানেজমেন্ট বিল হতে পারে, কোনো লাইসেন্স হতে পারে ব্যাংকের। তো এই প্রত্যেকটা বিল আমরা নেক্সট ভিডিওতে পরপর আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব, কোনো চিন্তা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন প্রেজেন্ট ব্যাংক রেট যেটা চলছে 7 ফেব্রুয়ারি 2023, আমি ভিডিওটা যেদিন বানাচ্ছি সেটা হচ্ছে 6.50%। কেন এই ডেট মেনশন করে দিলাম? কারণ এইগুলো ভ্যারি করে, এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সেই জন্য ডেট মেনশন করে দিলাম যে প্রেজেন্টে ব্যাংক রেট আমার চলছে 6.50%। ওকে, আশা করি বোঝাতে পারলাম। পরের দিন আমরা ওই লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। থ্যাংক ইউ।